আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, অথবা এরকম বললে ভালো হবে যে ডিপ্লোমা ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করতে ইচ্ছুক সকল শিক্ষার্থীদেরকে, এবং সেই সাথে আপনি যদি শিক্ষার্থীর অভিভাবক হয়ে থাকেন, আপনাকেও আজকের এই ভিডিওটাতে আমি স্বাগতম জানাচ্ছি। তো এই ভিডিওটা আপনি যদি অভিভাবক অথবা তুমি যদি শিক্ষার্থী হিসেবে দেখে থাকো বা শিক্ষার্থী হিসেবে প্লে করে থাকো এই ভিডিওটা, তাহলে আমি বলবো তোমাকে অবশ্যই এই ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখতে থাকো। কারণ আজকের এই যে ভিডিওটা আমি করতে যাচ্ছি, এই ভিডিওটাতে মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তা হলো তোমাদের যে ডিপ্লোমা 2026-27 সেশনের ভর্তি পরীক্ষাটা হবে, এই পরীক্ষায় মূলত তোমরা যে সিলেবাস বা যে সাবজেক্টগুলো থেকে এমসিকিউ আসবে, সেই সাবজেক্টের কোন চ্যাপ্টারগুলো কিংবা কোন টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, অর্থাৎ তোমাদের ডিটেল সিলেবাসটা কেমন হবে, এটা কিন্তু গত যে সেশনটা অর্থাৎ 2025-এর যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষায় কিন্তু এরকম ভাবে কোনো ধারণা পাওয়া যায় না। কারণটা ছিল যেহেতু এই 2025 সনের মাধ্যমেই হচ্ছে মূলত এই ভর্তির যে পরীক্ষার ব্যাপারটা, এই যে একটা লড়াইয়ের ব্যাপারটা, এটা কিন্তু আসলে শুরু করা হয়েছিল। তো এখন যেহেতু তোমরা এই লড়াইয়ের দ্বিতীয় ব্যাচ বা এই লড়াইয়ের দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করতে যাচ্ছ, তার মানে প্রথম ধাপের লড়াই সম্পর্কে তোমাদের একটা ধারণা বা প্রথম ধাপের যে লড়াইটা হয়েছিল সেই লড়াইয়ের একটা রিহার্সাল বা ওই লড়াইটার হাইলাইট দেখে তোমাদের নিজেদেরকে প্রিপেয়ার করার একটা যে সুবিধা বা সুযোগ কিন্তু রয়েছে। তো সেই সুযোগ সম্পর্কেই মূলত আজকের এই ভিডিওটাতে কথা বলবো। তো আজকের এই ভিডিওর টপিক হতে যাচ্ছে তোমাদের যে 2026 সনের শিক্ষার্থী তোমরা যারা আছো, তোমাদের প্রস্তুতিটা যাতে অর্থাৎ তোমাদের যে প্রিপারেশনের শুরুটা যাতে স্মার্টলি হয়, এর জন্য তোমাদেরকে সেই গত সালে অর্থাৎ ডিপ্লোমা ভর্তি 2025 সালের যে প্রশ্নটা ছিল সেখানে টোটাল 70টা এমসিকিউ, আশা করি তোমরা এই প্রাথমিক বিষয়টা জানো। তো এগুলো একটু আমি কথা বলবো শুরু করার আগে। তো এই যে 70টা এমসিকিউ টোটাল ছিল গত প্রশ্নে, তো এই 70টা এমসিকিউ এর বিষয়ভিত্তিক টপিক আমরা আজকে বিশ্লেষণ করব, অর্থাৎ 1 থেকে 70টা এই প্রত্যেকটা এমসিকিউ কোন সাবজেক্টের অন্তর্ভুক্ত এবং হচ্ছে ওই সাবজেক্টের কোন অধ্যায়ের কোন টপিকের অন্তর্ভুক্ত, এই বিষয়গুলো বিশ্লেষণ করে আমরা একটু সেই সাবজেক্টটার অধ্যায় এবং হচ্ছে টপিকগুলোর গুরুত্বটা হচ্ছে আমরা বিশ্লেষণ করব। এবং এটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা আমাদের যে আসন্ন পরীক্ষা আছে তোমাদের নতুনদের জন্য অর্থাৎ তোমাদের 26 ব্যাচের জন্য, সেখানে আমরা একটা সুবিধা নিতে পারি, অর্থাৎ ওই টপিকগুলোর যে প্রশ্ন আসার মতো থাকবে সেগুলো আমরা একটু ভালোভাবে চর্চা করলে আমরা এই যে সুযোগটা বা সুবিধাটা এটা একটু ভালোভাবে নিতে পারবো। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারছো। তাহলে আমার এই কথাটা যদি বুঝে থাকো, তাহলে ইতিমধ্যে তুমি নিজেও আন্দাজ করতে পারতেছো যে এই ভিডিওটা কতটা আসলে গুরুত্বপূর্ণ। তুমি হচ্ছে নিজে থেকে প্রিপারেশন নাও বা যেভাবে প্রিপারেশন নাও না কেন, এই প্রিপারেশনের জন্য তোমার একটা গাইডলাইনের দরকার হবে। তো আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে তোমার জন্য সেই গাইডলাইন। ঠিক আছে? তো আমরা হচ্ছে আর ইন্ট্রোর যে ভিডিওটা বা হচ্ছে ভিডিওর যে ইন্ট্রোটা, এটাকে আর লম্বা না করে আমরা সরাসরি হচ্ছে আলোচনায় চলে আসি। দেখো এখানে প্রথমেই যে ব্যাপারটা আমি আলোচনায় রেখেছি তা হচ্ছে যে তোমাদের যে পরীক্ষার পরিচিতিটা, এটা একটু আমি রাখার চেষ্টা করছি। তো আশা করি তোমরা যেহেতু ইচ্ছা পোষণ করছো ডিপ্লোমা ভর্তির যে যুদ্ধ বা লড়াই, এই লড়াইয়ে অংশগ্রহণ করার বা এই লড়াইয়ে অংশগ্রহণ করার একটা আগ্রহ তোমরা হচ্ছে তৈরি করছো, তাহলে আমি হচ্ছে এটা ধরে নিচ্ছি তোমরা এই প্রাথমিক বিষয়গুলো জানো। যদি এই প্রাথমিক বিষয়গুলো সম্পর্কে একটু হচ্ছে কম জানা থাকে বা হচ্ছে এখনো যদি না জেনে থাকো, তাহলে তুমি হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে হচ্ছে অনেকগুলো ভিডিও তোমরা হচ্ছে পাবা, যেখানে হচ্ছে এই গত সেশন অনুযায়ী তোমরা হচ্ছে পরীক্ষার যে তোমাদের প্রশ্নের যে সংখ্যা এবং হচ্ছে সেই অনুযায়ী যে মান বন্টনটা এবং সিলেবাসটা, হ্যাঁ, তো এই বিষয়বস্তুগুলো আলোচনা করা আছে। তো তোমরা এই ভিডিওগুলো একটু দেখে নিবা। তুমি হচ্ছে আমাদের যে আই বাটনটা আছে এখানে বা এখানে যেখানে শো করতেছে, তো তুমি সেখানে ক্লিক করে এই প্লে লিস্টটাতে তুমি এই টাইপের ভিডিওগুলো পাবা এবং হচ্ছে এগুলো দেখে নিলে তুমি এই সম্পর্কে প্রাথমিক জ্ঞানগুলো অর্জন করতে পারবা। আর তার সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এখানে হচ্ছে আমরা তোমাদের জন্য যে সার্কুলারটা প্রকাশ হবে, তো সেই সার্কুলার অনুযায়ী যদি কোনো নিয়মের পরিবর্তন বা কিছু আসে, তো সর্বদা সেই আপডেটগুলো আমরা জানাবো। আর তোমরা যদি আমাদের এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্সটা আছে বা কমেন্ট সেকশনটা আছে, সেটা পিন কমেন্টটা যদি চেক করো, তাহলে সেখানে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক পাবা, যে ফেসবুক গ্রুপের নামটা হচ্ছে ডিপ্লোমা এডমিশন প্রস্তুতি বা ডিপ্লোমা এডমিশনের যে হেল্পলাইন,
তো সেইখানে তোমরা হচ্ছে যুক্ত হতে পারো। ওইখানে হচ্ছে বিভিন্ন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থীরা তারা সেখানে যুক্ত আছে, এবং হচ্ছে আমাদের পাপেল এডুকেয়ারের মেন্টররা সহ আরো অভিজ্ঞ শিক্ষার্থী সহ হচ্ছে শিক্ষকরা যুক্ত আছে। তারা তোমাদেরকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করতে পারবে, তোমরা বিভিন্ন বিষয়ে তাদের সহযোগিতা নিতে পারবা। তো তুমি কমেন্ট সেকশনের ওই গ্রুপের লিঙ্কটা থেকে গ্রুপটাতে জয়েন হয়ে যাও। এবং আমাদের যে একটা হচ্ছে ওই গত সালের অর্থাৎ 2025 সনের যে প্রশ্নটা ছিল, অর্থাৎ 1 থেকে 70টা টোটাল যে 70টা এমসিকিউ ছিল, এই 70টা এমসিকিউ এর হচ্ছে অ্যান্সার সহ, অর্থাৎ অ্যান্সার ব্যাখ্যা সহ অ্যান্সার, এই বিষয়টা যদি তোমরা একটু দেখতে চাও তাহলে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে এখান থেকে তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলোও দেখতে পারো, প্লাস একটা ব্লগ পোস্ট তোমরা হচ্ছে পাবা, অর্থাৎ একটা লিঙ্ক তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে দেখো, হচ্ছে ওই লিঙ্কটাও তোমরা পাবা, যেখানে হচ্ছে আর কি 2025 সনের যে এমসিকিউ সমাধান ব্যাখ্যা সহ সেটা এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে। তো সেখানে ক্লিক করে তোমরা হচ্ছে ওই লিঙ্কটাও দেখে নিতে পারো, এবং হচ্ছে ওইখানে সুন্দরভাবে তোমাদের হচ্ছে টোটাল 70টা এমসিকিউ গোছানোভাবে উত্তর সহ দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, তো আমি হচ্ছে অনেক কথা বলে ফেললাম, অবশ্যই প্রয়োজনীয় কথা বলছি। তো এখানে হচ্ছে আমাদের যে টার্গেট সেশন, অর্থাৎ যেহেতু আমাদের টার্গেট সেশন কোনটা, অবশ্যই 2026-27 সেশনের, অর্থাৎ 2026-এর যারা পরীক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তারা হচ্ছে টার্গেট সেশন। এরপর হচ্ছে অ্যানালাইসিস বেসিস, আমরা হচ্ছে কোনটাকে বেস ধরতেছি, এই যে 2025 সালের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটাকে আমরা হচ্ছে বেস ধরতেছি, কারণ একটা মাত্র ভর্তি পরীক্ষায় হয়েছে 70 মার্কের, তো ওই একটা মাত্র প্রশ্নপত্র দিয়ে হচ্ছে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করতেছি পূর্ণাঙ্গভাবে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে দেখো আমাদের হচ্ছে নিয়ম অনুযায়ী, আমাদের ভর্তি সার্কুলার অনুযায়ী, গত সেশনের সার্কুলার অনুযায়ী টোটাল হচ্ছে 70 মার্কের, অর্থাৎ টোটাল হচ্ছে 100 মার্কের ভর্তি পরীক্ষা হবে। তো এটা আমি সংখ্যাটা হিসাব করতেছি, পরের স্লাইডে আসবে। তো এখানে আমাদের এমসিকিউ আসবে হচ্ছে টোটাল 70টা এমসিকিউ থাকবে। 70টা এমসিকিউ এর জন্য প্রত্যেকটার জন্য মান 1 করে, ওই 70টা এমসিকিউ এর জন্য 70 মার্ক। এবং হচ্ছে সিলেবাসের ভিত্তিটা হচ্ছে তোমরা এসএসসি পরীক্ষার্থী যারা জেনারেল থেকে এসএসসি, অর্থাৎ তোমাদের যে ভোকেশনালে যারা আছো তাদের ক্ষেত্রে আবার হচ্ছে তোমরা একটু দ্বিধা দ্বন্দ্বে থাকো। তো এসএসসি সিলেবাসটা হচ্ছে 9-10, অর্থাৎ তোমাদের পুরো যে বইটা আছে মূল বইটা 9-10, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে একদম সর্বশেষ অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের, সেটা হচ্ছে তোমাদের মূলত এসএসসি সিলেবাস। ঠিক আছে, তো এখানে তোমাদের ওই মূল বইয়ের পুরো অংশ থেকে যে কোনো জায়গা থেকে তোমাদের হচ্ছে প্রশ্ন হতে পারে। ঠিক আছে, বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে বিজ্ঞানের মধ্যে বলা হচ্ছে পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান, তারপর হচ্ছে গণিত, এবং তোমাদের একটা স্পেশাল একটা বিষয় রাখা হয়েছে যেটাকে আমরা হচ্ছে সাধারণ জ্ঞান হিসেবে আর কি বলে থাকি, তবে এটার নাম হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। তো এর মধ্যে সাধারণ জ্ঞান, তারপর হচ্ছে একটু হচ্ছে আর কি ওই ইনফরমেশন টেকনোলজি টাইপের কিছু কোশ্চেন, ঠিক আছে, তারপর হচ্ছে আর কি দক্ষতামূলক কিছু, আইকিউ টেস্ট মূলক কিছু আর কি প্রশ্ন। তো এই টাইপ, তো এগুলো আমরা হচ্ছে আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো, যেগুলো হচ্ছে পুরোনো ভিডিও আর কি। আমরা নতুন ভিডিও নিয়ে আসতেছি, এই কারণে আমাদের চ্যানেলের সাথে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, বা তুমি যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো, কেমন? আচ্ছা, তাহলে এখানে কি আমরা হচ্ছে এইটা আলোচনা করব, প্লাস এখানে হচ্ছে আমাদের যে ওই যে বললাম চূড়ান্ত মেধার স্কোরটা হচ্ছে কিসের ভিত্তিতে হয়, 100 মার্কের ভিত্তিতে হয়। এবং তোমাদের 100 মার্কের যে 70 মার্কটা তো তোমরা বুঝতেই পারলা, 70টা এমসিকিউ থাকবে, এখান থেকে 70 মার্ক, বাকি যে 30 মার্কটা, ওই 30 মার্কটা হচ্ছে তুমি যে এসএসসি তে যে রেজাল্টটা করবা, ওই রেজাল্ট যে জিপিএটা আসবে, ঠিক আছে, উইদাউট 4th সাবজেক্ট, অর্থাৎ তোমার ঐচ্ছিক বিষয় ব্যতীত, ঐচ্ছিক বিষয় ব্যতীত তোমার যে জিপিএটা আসবে বা পয়েন্টটা আসবে, তো সেই পয়েন্টটা হচ্ছে আর কি তুমি ওই পয়েন্টের উপর ভিত্তি করে ওই 30 মার্কটা নির্ধারণ করবে। তো 30 মার্কটা কিভাবে হিসাব করবে? 30 মার্কের এখানে যে 6 একক বা এই যে 6 একটা সংখ্যা দেওয়া আছে, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান ধরতে পারো। তোমার প্রাপ্ত যে জিপিএটা থাকবে সেই জিপিএর সাথে তুমি হচ্ছে 6 দিয়ে কি করবা, গুণ করবা। সাপোজ কারো জিপিএ হচ্ছে 5, তাহলে সে এই যে 6 এর সাথে গুণ করবে, 5 6, সে হচ্ছে টোটাল 30, এই যে এই 30 মার্ক সে পেতে পারে। যদি কেউ জিপিএ 5 পায়, জিপিএ 5 এর তো বেশি পাওয়া সম্ভব না, তাহলে 5 6 30, এই 30 মার্ক সে পাবে। জিপিএ 5 পেলে 30 মার্কে 30 এ 30 পাবে। যদি কেউ জিপিএ 4 পায় তাহলে সে কি পাবে, এই যে 4 এর সাথে 6 গুণ করবে, 4 6 24, তাহলে 30 এসে 24 পাবে। এরকম ভাবে আর কি। তুমি যদি 4.50 বা 4.80 এরকম পাও, তাহলে 4.80 into 6 যা আসবে তাই তুমি হচ্ছে পাবা। তো এটা হচ্ছে এখান থেকে যোগ হবে, আর এখান থেকে 70 এর মধ্যে যা পাবো সেটা যোগ হয়ে টোটাল 100 এর মধ্যে তোমার হচ্ছে মেধা তালিকা তৈরি হবে। এটা হচ্ছে আমাদের প্রাথমিক আর কি মার্ক বন্টন, বা হচ্ছে তোমার যে 100 এর মধ্যে যে মার্কটা হিসাব সেটা হবে। ঠিক আছে, এখন আসো আমাদের তাহলে কিভাবে আসলে এই যে মেধা স্কোরটা হচ্ছে আসলে কিভাবে ভ্যারি করে, বা মেধা স্কোরটা কিভাবে আসলে আর কি ওই উপরে থাকা যায় বা হচ্ছে গুরুত্ব বহন করে। দেখো, প্রথমত হচ্ছে
মোট প্রাপ্ত নম্বরের যে ব্যাপারটা আছে, মোট প্রাপ্ত নম্বরের ক্ষেত্রে তোমার এই সাবজেক্টগুলো হচ্ছে ক্যারি করবে তোমার হচ্ছে পুরো মার্কগুলাকে, ঠিক আছে। 70 মার্কের মধ্যে এই সাবজেক্ট, কোন সাবজেক্টগুলোকে কিভাবে গুরুত্ব দিতে হবে, তোমার টোটাল যে মার্কটা সেটা তো আসলে তোমার ওই 70 মার্ক, ঠিক আছে। তো এখানে টোটাল প্রাপ্ত নম্বর সরি 100-র মধ্যে আর কি, তো 100-র মধ্যে এখানে শিক্ষার্থীরা যে মার্ক যে পাবে আর কি, ঠিক আছে। তো এক্সেপ্ট ধরে নিলাম। তো এখান থেকে তারপর ওই 100 মার্ক তো পাইলা, ঠিক আছে। তো 100 মার্কের উপর ভিত্তি করে একটা মেধা স্কোর আসছে। অনেকের তো এরকম হবে যে কেউ হচ্ছে মানে একাধিক শিক্ষার্থী, মানে এরকম তো হতেই পারে যে এই 100 মার্কের পরীক্ষার মধ্যে হচ্ছে 50 জন শিক্ষার্থী হচ্ছে 95 হচ্ছে 50 জন সমান মার্ক পাইছে, 50 জন হচ্ছে 95 পাইছে। তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে কিভাবে সামনে আগে পিছে করবে? তো তাদের ক্ষেত্রে ওই যে তোমাদের এসএসসির যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্টের প্রথমত হচ্ছে সাধারণ গণিতের জিপিএ দেখবে। সাধারণ গণিতে কার ওই 90 জন মানে হচ্ছে যারা 50 জন সবাই 95 পাইছে, তাদের মধ্যে কার গণিতের জিপিএটা বেশি তাকে আগায় রাখবে, ঠিক আছে। তারপর গণিতেরটাও যদি সমান হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে বিজ্ঞান, উচ্চতর গণিত কিংবা বিজ্ঞান মানে উচ্চতর গণিত যারা সায়েন্সের তাদের উচ্চতর গণিত এই ক্ষেত্রে, তো কেউ যদি উচ্চতর গণিত না নিয়ে থাকে সেক্ষেত্রে তার হচ্ছে বিজ্ঞানের জিপিএটা দেখা হবে। তো এই অনুযায়ী হচ্ছে আর কি, তারপর হচ্ছে ইংরেজি, তারপর হচ্ছে পদার্থ রসায়ন, এই অনুযায়ী হচ্ছে আর কি সিরিয়াল আসবে, ঠিক আছে। তো এত নিচ পর্যন্ত যায় না। তো এটা নিয়ে এত মাথা ব্যথা এখন না করলে হবে, আমাদের হচ্ছে পড়াশোনার দিকে আগাইতে হবে, ঠিক আছে। তো এখন আমরা একটু দেখি যে গত সালের প্রশ্ন প্যাটার্ন এবং হচ্ছে আসলে আমাদের ওই টপিক গুলো থেকে কিভাবে মানে ওই আমাদের তো আসলে প্রশ্নের যে বন্টনটা সেটা হচ্ছে কি 70 মার্কের এমসিকিউ, 70 মার্কের এমসিকিউটা কিভাবে বন্টন হয়েছে এটা একটু খেয়াল করো, ঠিক আছে। তো এখানে তোমাদের হচ্ছে টোটাল 6টা টপিক আমরা বলতে পারি। তো এখানে হচ্ছে প্রথমত বাংলা, ঠিক আছে, প্রথমত হচ্ছে বাংলা, তারপর হচ্ছে আমাদের কি ইংরেজি, ঠিক আছে, ইংরেজি, তারপর হচ্ছে ধরো তোমাদের যে গণিত আছে, ওকে, গণিত। তো এটা আসলে সাধারণ গণিত, এখানে কিন্তু উচ্চতর গণিতের কিছু আসবে না, ওকে, এটা নিয়ে কোনো টেনশন নাই। যারা আসলে উচ্চতর গণিত যাদের নাই তো তাদের ক্ষেত্রে একটু বলে রাখলাম। তো এখানে হচ্ছে সাধারণ গণিত যেটা আর কি গণিত। তারপর হচ্ছে তোমাদের বিজ্ঞান। বিজ্ঞান বলতে এখানে হচ্ছে বিজ্ঞান মানে হচ্ছে পদার্থ রসায়ন দুইটাকে একত্রে বিজ্ঞান বলা হচ্ছে, পদার্থ এন্ড হচ্ছে রসায়ন, ওকে, এটা। তো পদার্থ রসায়ন এটা গেল। তারপর তোমাদের হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট যেটা আর কি দক্ষতা যাচাই বা সাধারণ জ্ঞান যেটাকে আমরা বলতে পারি। তো আমরা আর কি দক্ষতা লিখে রাখলাম, দক্ষতা। তো এখান থেকে বাংলাতে হচ্ছে কত 10, আমাদের ইংরেজিতে হচ্ছে 10, গণিতে হচ্ছে 20, গণিতে সবচেয়ে বেশি নম্বর হচ্ছে থাকবে, গণিতে 20টা এমসিকিউ থাকবে, এক করে টোটাল 20। তারপর হচ্ছে পদার্থ রসায়ন, পদার্থতে 10টা, রসায়নে 10টা, টোটাল 20টা, এবং অ্যাপটিটিউড টেস্টে হচ্ছে 10টা। এই যে 10, 20 এবং হচ্ছে এখানে 20, 40 আর 20 হচ্ছে কত 60, এই 70, এইভাবে 70 হচ্ছে বন্টন হবে। তাহলে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট কোনটা? গণিত, কারণ গণিত থেকেই, একমাত্র গণিত থেকেই সর্বোচ্চ সংখ্যক 20টা এমসিকিউ আসবে। তাহলে একটু গণিতটা আমাদের ভালোভাবে হচ্ছে পড়াশোনা করতে হবে, গণিতটা আমাদের বেশি আর কি গুরুত্ব দিয়ে পড়তে হবে, ঠিক আছে। তারপর পদার্থ রসায়ন অর্থাৎ যেটাকে বিজ্ঞান বলা হচ্ছে, তবে দুইটা সাবজেক্ট, তাই না, এখানে 10-10 করে পড়ে গেছে। এখানে পদার্থ থেকে 10টা এমসিকিউ, রসায়ন থেকে 10টা এমসিকিউ আসবে। তো এরপর দক্ষতা যাচাই, এটা সম্পূর্ণ আসলে সাধারণ জ্ঞান যেটা আর কি, সাধারণ জ্ঞান বা দক্ষতামূলক যে প্রশ্নগুলো এগুলো আসলে সিলেবাসের গণ্ডিতে থাকে না, ঠিক আছে, সিলেবাসে নির্দিষ্ট সিলেবাসের অন্তর্ভুক্ত হয় না। তো সাধারণ জ্ঞানগুলা এগুলো আসলে পড়তে হবে। তো এই জিনিসগুলা কোন 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 টপিকের সাধারণ জ্ঞান তোমরা হচ্ছে পড়বা, এই নির্দেশনাগুলো কিন্তু আমরা দিব। তো এক্ষেত্রে আমাদের ডিপ্লোমা অ্যাডমিশন কেয়ার যে কোর্সটা আছে, এই কোর্স সম্পর্কে যদি তুমি জানতে চাও তাহলে আমাদের যে ওই কমেন্ট সেকশনে তোমরা হচ্ছে একটা লিঙ্ক পাবা, আমাদের কোর্সের বিস্তারিত জানার জন্য একটা লিঙ্ক থাকবে, সেখান থেকে তুমি হচ্ছে ক্লিক করে আমাদের কোর্সের সম্পর্কে জেনে নিতে পারো, অথবা আমাদের কমেন্ট সেকশনে কিংবা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের একটা ফোন নাম্বার দেওয়া থাকবে, তো সেখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা কল করে আমাদের কোর্স সম্পর্কে জানতে পারো, ঠিক আছে। তো ঠিক আছে, প্রমোশনের দিকে আর হচ্ছে না আগাই। তো এটা হচ্ছে আমাদের মার্ক বন্টনের ব্যাপার। এরপর দেখো এখানে প্রশ্ন প্যাটার্নের ব্যাপারে কোন বিষয় থেকে আমরা হচ্ছে আজকে যেটা আলোচনা করবো এই ভিডিওর মধ্যে, কোন বিষয় থেকে ঠিক কতগুলো প্রশ্ন এসেছে সেটা হচ্ছে আমরা একটা সুন্দর একটা ডাটা আমরা তৈরি করছি। অর্থাৎ 70টা এমসিকিউ হয়েছে, প্লাস এখানে আসলে আমাদের একদম অফিসিয়াল নিয়ম অনুযায়ী বাংলা থেকে 10টা, ইংরেজি থেকে 10টা, গণিত থেকে 20টা এবং পদার্থ রসায়ন 10টা মিলে হচ্ছে 20টা এবং দক্ষতা থেকে 10টা। এটা হচ্ছে আমাদের একদম একদম একুরেট হিসাব।
তবে আসলে প্রশ্ন করতে গিয়ে এতটা মিল থাকে না, একটা দুইটা হয়তো গণিতে দেখা যায় একটা প্রশ্ন বেশি চলে আসছে 21টা, ওইটা অন্য একটা থেকে কমাই দিচ্ছে, এরকম কিছু কিছু ক্ষেত্রে হয়েছে গতবারের যে প্রশ্নটা হয়েছিল। তো এটা স্বাভাবিক বিষয়, ঠিক আছে। এই জন্য বললাম যে কোন বিষয় থেকে ঠিক কতগুলা প্রশ্ন এসেছে তার নির্ভুল ডাটা আমরা তৈরি করছি, যেটা আজকের ভিডিওতে আলোচনা করব। টপিক রিপিটেশন, অর্থাৎ একই সাবজেক্টের একই টপিক থেকে হচ্ছে আমাদের এমসিকিউ আর কি আসছে। যেমন ধরো জৈব যৌগ থেকে, আমাদের রসায়নের জৈব যৌগ থেকে হচ্ছে ধরো 2টা এমসিকিউ আসছে, বা পর্যায় সারণী অধ্যায় থেকে 2টা এমসিকিউ চলে আসছে। এটাকে আমরা বলতেছি হচ্ছে টপিকগুলোর রিপিটেশন, ঠিক আছে, টপিকগুলোর রিপিটেশন, ঠিক আছে। তাহলে যেগুলা রিপিট হয়েছে, ধরো 2025 সালে ওই পর্যায় সারণী অধ্যায় থেকে আমাদের 2টা এমসিকিউ, মানে উদাহরণস্বরূপ বলতেছি আমি আর কি, আলোচনায় গেলে বুঝতে পারবা। বা ধরো হচ্ছে জৈব যৌগ অধ্যায় থেকেই আমাদের হচ্ছে 2টা এমসিকিউ বা 3টা এমসিকিউ, এভাবে রিপিট হওয়ার মানে কি এই অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ। এইভাবে আমরা মূলত তোমাদের জন্য বিশ্লেষণটা সাজাইছি, ঠিক আছে। তারপর আমরা আলোচনা করব, এখানে তোমাদেরকে আমি হচ্ছে প্রায়োরিটি দিব যে আসলে কোনগুলা বেশি গুরুত্বপূর্ণ তুলনামূলক ভাবে, সেই অনুযায়ী একটা হচ্ছে আলোচনা আমরা করব। তারপর হচ্ছে একটা প্রিপারেশনের একটা গাইডলাইন বিষয়ক আমরা হচ্ছে ভিডিও শেষের দিকে আলোচনা করব, ঠিক আছে। তো আমরা ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করি। তো দেখো, খেয়াল করো আমাদের গতবারের প্রশ্ন অনুযায়ী, ঠিক আছে, কোন বিষয়ের কতটা মার্কস আসলে বন্টন হয়েছিল। আমরা তো জানি যে বাংলা থেকে 10, পদার্থ থেকে 10, ইংরেজি 10, রসায়ন থেকে আসলে আসার কথা কয়টা, 10টা, এবং হচ্ছে আইসিটি অ্যাপটিটিউড, এই যে দেখো, এই যে দেখো, এটা আছে না, এই যে দেখো অ্যাপটিটিউড টেস্ট মানে হচ্ছে দক্ষতা যাচাই, এটা বোঝায় আইসিটি, এটা আসলে আমাদের সাধারণ জ্ঞানের মধ্যে পড়ছে। তো এই দুইটাকে একত্রিত করে হচ্ছে আমরা অ্যাপটিটিউড টেস্ট বা দক্ষতা যাচাই বা সাধারণ জ্ঞান বলবো। তো এই যে 6টা 4টা টোটাল হচ্ছে আমাদের কি, তাহলে 10টা। তাহলে দেখো অ্যাপটিটিউড টেস্টের মধ্যে কিন্তু আইসিটি বিষয়ক, ইনফরমেশন টেকনোলজি বিষয়ক কিন্তু আমাদের প্রশ্ন আসতেছে, ঠিক আছে। তো খুব জটিল বা কঠিন কোনো প্রশ্ন না। তারপর হচ্ছে এখানে আমাদের ওই পদার্থ থেকে 10টা ধরা হয়েছে, এখানে একটা প্রশ্নকে হচ্ছে শুধুমাত্র বিজ্ঞান বলা হয়েছে, ঠিক আছে। মানে একদম পদার্থ কিংবা রসায়ন যে কোনো একটার মধ্যে স্পেসিফিকলি ফালানো যায় না, এরকম একটা। তো যে কোনো একটার মধ্যে তো পড়বেই, তবে এটা এমন একটা প্রশ্ন হয়েছে যেটা পদার্থের মধ্যেও ধরা যায়, আবার রসায়নের মধ্যেও ধরা যায়, এই জন্য এটাকে আর কি আলাদাভাবে বিশ্লেষণে রাখছি। তো আমরা যেহেতু রসায়ন হচ্ছে 8টা, আমরা এটাকে রসায়নের মধ্যেই দিয়ে দিই, তাহলে হচ্ছে এখানে ধরো 9টা, ঠিক আছে। এইভাবে আর কি আমাদের গত যে পরীক্ষাটা হয়েছে 2025 সালের, সেই অনুযায়ী হচ্ছে আমাদের এটা বিশ্লেষণ, ঠিক আছে, এই অনুযায়ী। তো এখানে দেখো আমাদের গণিতে হচ্ছে, এই যে দেখো এখানে মনে হতে পারে তাহলে তো এখানে রসায়নের 9টা হয়ে গেল, তাহলে একটা বেশি কোথায় আসছে, ওই যে গণিতের মধ্যে আমাদের 20টা আসার কথা, একটা বেশি চলে আসছিল। তো এখানে দেখো গণিতটা আসলে কতটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছো। আচ্ছা, তো এখন আমরা একটু দেখি, টপিক ওয়াইজ বিশ্লেষণ করি যে গণিতের কোন কোন টপিক থেকে বা কোন কোন অধ্যায় থেকে কোন কোন অংশ থেকে হচ্ছে প্রশ্নগুলা হয়েছে, ঠিক আছে। এইখানে এই জিনিসটা, এই 4টা জিনিস মূলত তোমাদেরকে আমি বলতে পারি যে তোমাদের যে 70টা এমসিকিউ এর একটা 4টা মিডিয়াম সেট করতেছে। কিছু প্রশ্ন এমন থাকবে ভেরি হাই, তোমাকে অবশ্যই ওই বিষয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে, পড়া থাকতে হবে, তাহলে তুমি ওইটা অ্যান্সার করতে পারবে না, এরকম একটা ব্যাপার থাকবে। তো এই কারণে তোমাকে ওই জিনিসগুলো পড়তে হবে। তো ওই জিনিসগুলো কোনগুলা, ওইগুলো আমরা আলোচনা করব। তারপর হচ্ছে হাই, অর্থাৎ তোমাকে এমন কিছু এমসিকিউ থাকবে যে এমসিকিউ গুলা হচ্ছে পরীক্ষায় আসার সম্ভাবনা সবসময় বেশি থাকে, সর্বদাই বেশি থাকে, যে কোনো ধরনের এই প্রতিযোগিতামূলক পরীক্ষায়। যেটা ধরো তোমরা এবার প্রিপারেশন নিচ্ছ, তোমাদের পরবর্তীতে যারা আবার প্রিপারেশন নেবে তাদের ক্ষেত্রে ব্যাপারটা সেম হবে, ওই জিনিসগুলা। তারপর হচ্ছে মিডিয়ামের মধ্যে যে প্রশ্নগুলা বা যে ক্যাটাগরিটা পড়ছে, সেটা হচ্ছে আর কি সাধারণত যেগুলো আমরা নিয়মিত অনুশীলন করি, প্রতিদিন আমরা যে পড়াশোনাগুলো করব সেই অনুযায়ী যে বিষয়বস্তুগুলো, সেগুলো হচ্ছে মিডিয়ামের মধ্যে, আর বেসিক নলেজ যেগুলো হচ্ছে একদম লোয়ের মধ্যে আসছে, ঠিক আছে, এই অনুযায়ী আর কি। ওকে, আচ্ছা, এখন আসো আমরা একটু বিষয়ভিত্তিক বিশ্লেষণে আসি। যেমন ধরো আমরা হচ্ছে নিচ থেকে শুরু করি। অ্যাপটিটিউড টেস্টের মধ্যে আইসিটি, অর্থাৎ ওই যে আমাদের যে সাধারণ জ্ঞানের অংশটা ছিল অ্যাপটিটিউড টেস্ট বা দক্ষতা যাচাই, ওইখান থেকে যে 10 মার্কের প্রশ্ন ছিল, যেখানে আইসিটি ভিত্তিক 6টা ছিল, এবং আমাদের হচ্ছে ওই সরাসরি অ্যাপটিটিউড টেস্ট বা সরাসরি জিকে বা জেনারেল নলেজ হচ্ছে 4টাই, টোটাল 10টা আমাদের আসছিল। তো ওই 6টা হচ্ছে প্রশ্ন যে ছিল, ওই 6টা প্রশ্ন আসলে আইসিটির কিরকম টপিকের উপর ভিত্তি করে আসছিল। প্রথমত আসছিল হচ্ছে বাইনারি সিস্টেমের উপর ভিত্তি করে একটা প্রশ্ন আসছিল। প্রশ্নটা ছিল এমন যে বাইনারি সংখ্যার বেস কি, অর্থাৎ বাইনারি সংখ্যার ভিত্তি কি, ঠিক আছে, বাইনারি সংখ্যা আর যে 2টা ডিজিট বা বাইনারি সংখ্যার যে 2টা বেস আছে, ওই 2টা বেস কি কি, ঠিক আছে। তো যেটা আমরা হচ্ছে 0 এবং 1, 0 এন্ড হচ্ছে 1, এই দুটা হচ্ছে আমাদের কি বাইনারি সংখ্যা। তো এই দুটা দিয়ে হচ্ছে বাইনারির যে যত সংখ্যা আছে এই দুইটা সংখ্যার উপর ভিত্তি করে তৈরি, বা এই দুটা সংখ্যা দ্বারা হিসাব করা হয়, গণনা করা হয়। তো এই বিষয়ে উপর ভিত্তি করে আমাদের প্রশ্ন আসছিল। তাহলে এটা আসলে কিসের উপর পড়লো, এটা
কিন্তু আসলে আইসিটি যে সংখ্যা পদ্ধতির অংশটা আছে তার মধ্যে পড়ছে। তো এটা আসলে সাধারণ জ্ঞান, তোমাকে হচ্ছে এভাবে আইসিটি সম্পর্কিত কিছু সাধারণ জ্ঞান তোমাকে পড়তে হবে। তো এটা আসলে ডিপলি পড়তে গেলে তোমাদেরকে ডিপ্লোমায় এসে তোমরা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স নামে একটা সাবজেক্ট থাকবে, সেখানে পড়বা। আর যদি এইচএসসি তে যাও তাহলে তোমাদের যে আইসিটি সাবজেক্টটা থাকবে তার মধ্যে এই জিনিসগুলো বিস্তারিত আলোচনা পাবে। তো বিস্তারিত আলোচনা তো তোমরা এসএসসি তে পড়বে না, তাই না? সাধারণ জ্ঞান হিসেবে পড়বা এগুলো। ওকে, তারপর দেখো তোমাদের আরেকটা প্রশ্ন ছিল, অর্থাৎ যে আসলে কোনটা ইনপুট ডিভাইস। আমরা কম্পিউটার সবাই চিনি, তাই না? তো এটা একটা সাধারণ জ্ঞান যে কম্পিউটার ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, এই জাতীয় প্রশ্ন, ঠিক আছে? আবার এমন কিছু ডিভাইস আছে যেগুলা একই সাথে ইনপুট আবার আউটপুট। তো এই জাতীয় যে কিছু আমাদের সাধারণ জ্ঞান বা এই জাতীয় যে কোশ্চেন গুলো আছে আইসিটির, সেখান থেকে আমাদের একটা প্রশ্ন আসছিল। প্রশ্নটা ছিল এমন যে নিচের কোনটি অপশন, 4টা অপশন ছিল, নিচের কোনটা ইনপুট ডিভাইস, এরকম একটা প্রশ্ন ছিল, যেখানে আসলে অ্যান্সার হিসেবে ছিল হচ্ছে স্ক্যানার, ঠিক আছে? এরকম আমাদের তাহলে এবার প্রশ্ন হতে পারে এরকম যে নিচের কোনটা আউটপুট ডিভাইস। তো এখানে আউটপুট ডিভাইস কোনগুলো হতে পারে? আমাদের আউটপুট ডিভাইস হিসেবে অপশনে থাকতে পারে মনিটর থাকতে পারে, ঠিক আছে? মনিটর থাকতে পারে, কিংবা হচ্ছে স্পিকার থাকতে পারে, ঠিক আছে? এরকম যে আর কি আমাদের আউটপুট ডিভাইস বা হচ্ছে প্রিন্টার থাকতে পারে। তো এগুলো আউটপুট ডিভাইস আরো যা যা আছে এগুলো কিন্তু তোমরা একটু পড়বে, ঠিক আছে? তো এই সাধারণ জ্ঞান বা হচ্ছে জিকে বা অ্যাপটিটিউড টেস্টের জন্য আমরা কিন্তু আমাদের কোর্সের শিক্ষার্থীদেরকে শীট প্রোভাইড করব। তো তুমি আমাদের কোর্সে ভর্তি হলে তুমিও কিন্তু পাবে। এবং আমরা তো আমাদের যে ডিপ্লোমা অ্যাডমিশনের জন্য যে বইটা দিব, সেই বইয়ের মধ্যে তো মডেল টেস্ট এবং হচ্ছে বইয়ের মধ্যে তো এই বিষয়গুলো তো তোমরা পাবাই। তার সাথে আমরা তোমাদেরকে প্রতিনিয়ত প্রত্যেকটা প্রতিদিনই হচ্ছে মানে সপ্তাহে তো কমপক্ষে 3টা, এবং আমরা চেষ্টা করি প্রতিদিনই তোমাদের হচ্ছে মডেল টেস্ট, অনলাইনে কুইজ টেস্ট নেওয়ার জন্য, ঠিক আছে? ওকে, তো এরপর ছিল হচ্ছে একটা মানে প্রশ্ন ছিল যেটা হচ্ছে এআই এর সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে? তো এখানে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে? তো যেটা হচ্ছে এআই আর কি। তো এই টাইপের একটা প্রশ্ন ছিল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সংক্ষিপ্ত রূপ কি, বা হচ্ছে এআই এর পূর্ণরূপ কি, এই টাইপের প্রশ্ন। তো এআই এর ব্যাপারটা তো আসলে এই বর্তমান সময়ে তো আমরা সবাই আসলে কম বেশি জানি। তো এটা একটা সাধারণ জ্ঞানের মধ্যে পড়ে গেল তাহলে, ঠিক আছে? তারপর হচ্ছে ইন্টারনেট টপিক থেকে একটা প্রশ্ন হয়েছিল আমাদের, ঠিক আছে? যেমন ধরো হচ্ছে আমাদের ইন্টারনেট টপিক থেকে আরো আরো কি কি ধরনের প্রশ্ন হতে পারে? আমাদের হচ্ছে ইন্টারনেট টপিক থেকে আরো প্রশ্ন হতে পারে হচ্ছে ওয়াইফাই সম্পর্কিত। ধরো প্রশ্ন হলো ওয়াইফাই এর পূর্ণরূপ কি, হ্যাঁ, ওয়্যারলেস ফাইডেলিটি, ঠিক আছে? বা আমাদের প্রশ্ন হলো যে হচ্ছে ল্যান এর পূর্ণরূপ কি, ঠিক আছে? ল্যান এর লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপর হচ্ছে বা প্রশ্ন হলো হচ্ছে ওয়ান এর পূর্ণরূপ কি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো এগুলো হচ্ছে আর কি সাধারণ জ্ঞান। এগুলা কিন্তু আমরা বিভিন্ন রকমের সাধারণ জ্ঞান বইয়ের মধ্যে এগুলো আমরা পেয়ে থাকি, আইসিটি বিষয়ক সাধারণ জ্ঞান যেগুলো আছে, ঠিক আছে? তারপর আমাদের ছিল মোবাইল হটস্পট, তারপর হচ্ছে ওয়াইফাই, ইন্টারনেট শেয়ার, এই টাইপের টপিক থেকে হচ্ছে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, ঠিক আছে? তারপর এখান থেকে আমাদের হচ্ছে আরেকটা প্রশ্ন আসছিল যেটা হচ্ছে সিপিইউ এর ফুল ফর্ম কি। কম্পিউটারের সিপিইউ খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে উপাদান, এবং এটার পূর্ণরূপ আমাদের হচ্ছে গত 2025 সেশনের পরীক্ষায় এসেছিল এমসিকিউ, যেটা ফুল মিনিং ছিল কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ঠিক আছে? তো এই টাইপের 6টা এমসিকিউ ছিল। তাহলে দেখো এখানে আমাদের টপিক গুলো কি কি। আমাদের যে 6টা প্রশ্ন হয়েছিল আইসিটি থেকে, সেখানে আমাদের প্রথমত হচ্ছে বাইনারি সিস্টেম, যেটা মূলত আসলে প্রাথমিকভাবে যে সংখ্যা পদ্ধতি যে টপিকটা আছে তার অন্তর্ভুক্ত হয়েছে। সংখ্যা পদ্ধতির মধ্যে বাইনারি ছাড়াও আরো অন্যান্য সংখ্যা পদ্ধতিও আছে, যেমন হেক্সাডেসিমাল, অক্টাল, ঠিক আছে? আর ডেসিমাল যেটা হচ্ছে আমরা সাধারণভাবে ব্যবহার করে হচ্ছে বাইনারি 4টা বা এই 4 ধরনের যে সংখ্যা পদ্ধতি বা যে নাম্বারিং সিস্টেম আছে সেগুলো একটু জানার চেষ্টা করবা। তারপর হচ্ছে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস সম্পর্কিত প্রশ্ন। তারপর হচ্ছে ওই এআই এর সম্বলিত বা হচ্ছে এআই রিলেটেড প্রশ্ন, যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে এআই এর সংক্ষিপ্ত, অর্থাৎ এআই এর ফুল ফর্মটা কি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সংক্ষিপ্ত রূপটা কি, এই টাইপের প্রশ্ন। তারপর হচ্ছে আসলে ইন্টারনেট সম্বলিত বা ইন্টারনেট সম্পর্কিত কিছু প্রশ্ন, ঠিক আছে? তারপর হচ্ছে মোবাইল হটস্পট আর কি, যেটা আমি বললাম ওয়াইফাই, ঠিক আছে? এটা। তারপর হচ্ছে সিপিইউ এর পুনরূপ, এটা আসছিল। ওকে, তো এই যে টপিক গুলো এই আর কি, ঠিক আছে? তো এখান থেকে দেখো এখানে একটা কুইক একটা টিপস দেওয়া আছে, যেটা বলছে যে অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষিপ্ত রূপ টাইপের যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ পূর্ণরূপ, সংক্ষিপ্ত রূপ, যেমন ধরো হচ্ছে এই যে সিপিইউ, যেমন আমি এখানে বললাম ওয়াইফাই, ল্যান, ওয়ান, এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু আসার সম্ভাবনাগুলো বেশি থাকে, ঠিক আছে? তারপর যে বেসিক ডিভাইস, বেসিক ডিভাইস বলতে ওই ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, ঠিক আছে? এই ধরনের প্রশ্নগুলো থেকে বা এই ধরনের টপিকগুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কেমন? আচ্ছা, তাহলে অ্যাপটিটিউড টেস্টের যে আইসিটি অংশটা আছে বা সাধারণ জ্ঞান অংশের যে আইসিটি অংশটা আছে, সেটা তোমরা বুঝতে পারলা যে কোন ধরনের টপিকগুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জিনিসগুলোর প্রতি তোমরা গুরুত্ব দিবা।
কেমন? আচ্ছা, এরপরে আসো আমরা আলোচনা করব হচ্ছে বাংলা, যে তোমাদের 10টা এমসিকিউ আসে বাংলা থেকে। তো সেই বাংলা থেকে আমাদের যে প্রশ্নগুলো আসলো সেই অনুযায়ী আমরা একটু টপিকগুলো বিশ্লেষণ করি। বাংলার ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে তোমাদের বইয়ের যে গল্প কবিতাগুলো আছে, এই গল্প কবিতার যে লেখক পরিচিতিটা, বিশেষ করে প্রতিটা লেখকের জন্মসাল এবং হচ্ছে মৃত্যুসাল এবং তার উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ, এই 3টা টপিক, জন্মসাল, মৃত্যুসাল এবং হচ্ছে উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থের নাম বা উল্লেখযোগ্য কিছু গ্রন্থের নাম, এই প্রত্যেকটা কবির এই 3টা জিনিস তোমাকে হচ্ছে মনে রাখতে হবে। এইটা যদি মনে রাখতে পারো তাহলে কমপক্ষে বাংলা থেকে তুমি হচ্ছে 2টা এমসিকিউ কিন্তু একদম হচ্ছে কমন পাবা এবং 2টা এমসিকিউ এর মার্ক তুমি হচ্ছে নিশ্চিত করতে পারবা, কমপক্ষে 2টা। যে ম্যাক্সিমামের বিষয়টা হচ্ছে আমরা হচ্ছে ছেড়ে দিলাম, তবে কমপক্ষে 2টা তো অবশ্যই। ঠিক আছে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবা। ঠিক আছে, যেমন এখানে আমরা যদি দেখি প্রথমত বাংলা দ্বিতীয়র যে অংশটা আছে সেটা হচ্ছে আমরা প্রথমত দেখতে পাইতেছি একটু। তো এখান থেকে দেখো সন্ধি থেকে আমাদের যে প্রশ্নটা হয়েছিল, বাংলা দ্বিতীয় পত্রের যে প্রশ্নটা হয়েছিল সেটা হচ্ছে সন্ধি, এবং এই প্রশ্নটা ছিল এরকম যে ইত্যাদি এর সন্ধি বিচ্ছেদ করো। তো আমাদের অ্যান্সারটা ছিল এরকম আর কি। তাহলে দেখো আমাদের বাংলা যে অংশটা আছে এবং এখান থেকে যে 10টা এমসিকিউ আসবে তার থেকে যে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের জন্য যে গুরুত্বপূর্ণ টপিকটা হবে সেটা হচ্ছে কি সন্ধি। ঠিক আছে, সন্ধি হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টপিক হবে, কারণ আমাদের এবারে পরীক্ষাতে সন্ধি থেকে আমাদের অবশ্যই কিন্তু প্রশ্ন হবে পরীক্ষায়। তো আমাদের সন্ধি টপিকটা কিন্তু ভালোভাবে পড়তে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে জানতে হবে। তারপর তোমাদের পরবর্তী যে প্রশ্নটা ছিল বাংলা থেকে, সেটা আসলে বাংলা প্রথম যে পত্রটা আছে প্রথম পত্র থেকে, এবং এটা কিন্তু আসলে কবি পরিচিতি থেকে এসেছিল। তো এখানে আসলে কপোতাক্ষ নদ নামে যে তোমাদের কবিতাটা আছে সেই কবিতা দিয়ে প্রশ্ন হয়েছিল যে কপোতাক্ষ নদ কবিতার হচ্ছে লেখকের নাম কি। তো সেই প্রশ্নের অ্যান্সার হিসেবে মাইকেল মধুসূদন দত্ত, ইনার নামটা হচ্ছে আসছিল। তার মানে এটা কিন্তু কবি পরিচিতি থেকে তোমার কি হয়ে গেল, কমন পেয়ে গেল একটা, যেটা আমি শুরুতেই বললাম। তারপর এই যে দেখো আরেকটা, জাতীয় কবিকে, বাংলাদেশের জাতীয় কবির নাম কি, এটা ছিল প্রশ্ন। তো বাংলাদেশের জাতীয় কবির নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। তো তুমি যখন কাজী নজরুল ইসলামের যে জীবনীটা, কাজী নজরুল ইসলামের যে পরিচিতিটা, লেখক পরিচিতিটা পড়লা, তখন কিন্তু তুমি সেখান থেকে জেনে গেলা যে কাজী নজরুল হচ্ছে বাংলাদেশের জাতীয় কবি। ঠিক আছে, এটা একটা কমন পেয়ে গেলা। এবং এবারও কিন্তু তোমরা পরীক্ষায় এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পাবা বাংলা থেকে। তারপর পরবর্তী প্রশ্ন আবার কবি পরিচিতির উপর, যে কবির উপাধির উপর ভিত্তি করে, অর্থাৎ জসিম উদ্দিন যিনি হচ্ছে পল্লী কবি নামে পরিচিত, তার হিসাবে প্রশ্ন আসছিল যে জসিম উদ্দিনের হচ্ছে উপাধি কি। জসিম উদ্দিনের উপাধি হচ্ছে পল্লী কবি জসিম উদ্দিন। তো এখান থেকে কিন্তু আমাদের কবি পরিচিতি কিন্তু আরেকটা কমন পেয়ে গেলাম। তাহলে দেখো এইখানে কিন্তু 3টা পেয়ে গেল, 1টা 2টা 3টা এরকম। তো এবারও কিন্তু তোমরা হচ্ছে কবি পরিচিতিটা বিশেষ করে গুরুত্ব দিয়ে পড়বা অবশ্যই। ওকে, তারপর বাংলা থেকে আমরা হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে হচ্ছে সন্ধিটা গুরুত্ব দিছি। এরপর আমরা পড়বো হচ্ছে বাগধারার অংশটা। বাগধারা, এক কথায় প্রকাশ, সন্ধি, এই টপিক গুলা হচ্ছে আমাদের যে বাংলা ব্যাকরণ অংশটা আছে সেই অংশ থেকে ইম্পর্টেন্ট হবে, বিশেষ করে এই 3টা, সন্ধি, বাগধারা আর হচ্ছে এক কথায় প্রকাশ। দেখো সন্ধি থেকে প্রশ্ন হয়েছে, বাগধারা থেকে প্রশ্ন হয়েছে, এরপর এই যে এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন হয়েছে। ঠিক আছে, আবারও হচ্ছে বাগধারা থেকে প্রশ্ন হয়েছে যে গোল্লায় যাওয়া মানে হচ্ছে নষ্ট হওয়া। ঠিক আছে, আবারও এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন হয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, যে আল্লাহর প্রতি আস্থা রাখে, যে আস্তিক, এই টাইপের প্রশ্ন ছিল। তো এই হচ্ছিল আর কি। দেখো আমাদের যে বাংলা ব্যাকরণ অংশ যদি খেয়াল করো তাহলে ইম্পর্টেন্স কি পাচ্ছে, যে এক কথায় প্রকাশ এবং হচ্ছে কি যে বাগধারা, এক কথায় প্রকাশ, বাগধারা এবং সন্ধি, এই 3টা টপিক হচ্ছে বাংলা ব্যাকরণের জন্য ইম্পর্টেন্ট হবে। তো এই 3টা টপিক বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং এই 3টা টপিকটা আমরা হচ্ছে তোমাদেরকে বেশি গুরুত্ব দিয়ে পড়াবো। আর হচ্ছে বাংলা প্রথম পত্র থেকে কবি পরিচিতিটা গুরুত্বপূর্ণ। ওকে, তো এই হচ্ছে আর কি বিশেষ। এখন আমরা যদি একটু ওই যে বিশেষ টপিকটা দেখি, বিশেষ টিপটা দেখি, এখানে কি বলছে, ব্যাকরণের জন্য সন্ধি বাগধারা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর ওই যে কি এই যে এক কথায় প্রকাশ। ঠিক আছে, এটা তো, এবং হচ্ছে সাহিত্যিকদের উপাধি সবচেয়ে বেশি। সাহিত্যিকদের উপাধি বলতে এখানে আমাদের শুধুমাত্র উপাধি না, বিশেষ করে তার কবি পরিচিতির বিশেষ বিশেষ অংশ, তার কাব্যগ্রন্থ থেকে হতে পারে, বা দেখো এই যে কবি কাজী নজরুল ইসলামেরও এটাও একটা উপাধি, কাজী নজরুল ইসলাম হচ্ছে বাংলাদেশের জাতীয় কবি, এটাও তার একটা উপাধি বলতে পারো। ঠিক আছে, তো সেই হিসেবে আর কি উপাধিটা বলা হয়েছে, তবে আমরা আসলে এটাকে সরাসরি উপাধি না বলে আমরা হচ্ছে এটা কবি পরিচিতি বলবো। ঠিক আছে, তো জন্মসাল, মৃত্যুসাল, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্স
হচ্ছে আমাদের কাছে পাবে। ঠিক আছে, তো এখানে আমাদের হচ্ছে একটা ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে সন্ধি আর হচ্ছে কবিদের উপাধি থেকে হচ্ছে 5টা প্রশ্ন আসছে। সন্ধি আর হচ্ছে কবিদের উপাধি, এই বিষয় থেকে মূলত 5টা প্রশ্ন চলে আসছে। তো তোমাদের প্রথম টার্গেট হওয়া উচিত হচ্ছে সন্ধি এবং হচ্ছে কবিদের উপাধি, আর এখান থেকে যে যে বিষয়গুলো আমি বললাম বাংলা, তাহলে তোমরা হচ্ছে বাংলা ব্যাপারটা বুঝতে পারবে। ঠিক আছে, এখন গণিতের এমসিকিউ হচ্ছে টোটাল আমরা দেখছিলাম 20টা, 21টা দেখছিলাম, তাই না? তো তাহলে গণিতটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং তাহলে কোন অধ্যায়, গণিতের কোন অধ্যায়গুলো থেকে বা কোন অধ্যায়টা থেকে বেশি প্রশ্ন আসছিল, বা কোন টপিকটার বিষয় বা কোন সূত্রগুলো হচ্ছে আমাদেরকে ভালোভাবে শিখতে হবে, এটা আমাদের জানা থাকা উচিত। কারণ আমাদের কাছে বিশেষ করে গণিতটা কিন্তু আসলে যদি কঠিন কোনো সাবজেক্ট মনে হয় এসএসসিতে সবার কাছে, সেটা কিন্তু আসলে গণিত থেকেই হয়, তাই না? এবং হচ্ছে ইংরেজি আর একটা সাবজেক্ট আছে সেটা। আর এখান থেকে দেখো বিষয়ভিত্তিক বিশ্লেষণ আমরা করতেছি গণিত করে থাকে আমরা আর কি, যেহেতু প্রশ্ন বেশি, এটা হচ্ছে পার্ট 1, আমরা পার্ট 2 তে আরো 10টা প্রশ্ন পাবো। তো এখানে দেখো যে গণিত থেকে যে প্রথম প্রশ্নটা ছিল সেটা ছিল একটা ঐকিক নিয়মের একটা প্রশ্ন ছিল। ঐকিক নিয়মের প্রশ্ন ছিল এমন যে 5 জন ব্যক্তি হচ্ছে 5টা পৃষ্ঠা 5 মিনিটে লিখে, তাহলে একজন ব্যক্তি একটা পৃষ্ঠা কত মিনিটে লিখবে? ঐকিক নিয়মের অঙ্ক। দেখো 5 মানে যদি 5 জন ব্যক্তি একসাথে বসে 5টা পৃষ্ঠা 5 মিনিটে লিখে, তার মানে একজন ব্যক্তি তো অবশ্যই একটা পৃষ্ঠা লিখতেছে, 5 মিনিট লাগতেছে একটা একটা করে পৃষ্ঠা লিখতে। তো 5 জন ব্যক্তি 5 মিনিটে 5টা পেজ শেষ করতেছে, তাহলে তো অবশ্যই একজন ব্যক্তির জন্য একটা পৃষ্ঠা লিখতেও 5 মিনিট লাগবে। তো এইরকম একটা প্রশ্ন ছিল আর কি। তো ঐকিক নিয়মের যে তোমাদের এই ট্রিক্স গুলা, অর্থাৎ ঐকিক নিয়মের উপর ভিত্তি করে যে ধরনের ট্রিক্স বা যে ধরনের আর কি প্যাচ লাগাইতে পারে আর কি পরীক্ষা, ভর্তি পরীক্ষা বা চাকরি পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এই যে প্যাচ লাগানো টাইপের প্রশ্নগুলো হচ্ছে বেশি থাকে। তো ঐকিক নিয়ম দিয়ে গণিতের ক্ষেত্রে ঐকিক নিয়ম দিয়ে হচ্ছে একটু প্যাচ বেশি লাগানো যায় তুলনামূলক ভাবে। তো এই প্যাচ গুলো হচ্ছে তোমাদেরকে খোলা শিখতে হবে, যেগুলো হচ্ছে আমাদের আমরা তোমাদেরকে হচ্ছে শেখানোর চেষ্টা করবো। এবং হচ্ছে তোমরা যারা নিজেরা বাসায় পড়তেছো তারা কিন্তু এই জিনিসগুলো হচ্ছে কি করবা, অ্যানালাইজ করবা। তারপর তোমাদের হচ্ছে প্রশ্ন ছিল সমীকরণ টাইপের প্রশ্ন ছিল, অর্থাৎ হচ্ছে ওই অপনয়ন প্রতিস্থাপন টাইপ কোশ্চেন ছিল। তারপর হচ্ছে পরিসংখ্যান থেকে আমাদের প্রশ্ন ছিল প্রচুরক নির্ণয়ের, তাহলে পরিসংখ্যান একটা গুরুত্বপূর্ণ টপিক হয়েছে। তারপর সূচক লগারিদম যে অধ্যায়টা আছে না, সূচক লগারিদম মাস্ট একটা ইম্পর্টেন্ট একটা অধ্যায় গণিতের জন্য, সূচক লগারিদম। তো সূচক লগারিদমের বিশেষ করে যে গাণিতিক যে উপলব্ধি বা গাণিতিক যে সিদ্ধান্তগুলো আছে, মানে যেগুলোকে আমরা সাধারণত হচ্ছে সূত্র বা হচ্ছে নিয়ম বলে থাকি। তো এই আমাদের সূচক লগারিদম অধ্যায়টা থেকে যে গাণিতিক সিদ্ধান্তগুলো আছে সেগুলো আমরা শিখবো। ঠিক আছে, এবং এই জিনিসগুলো কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, আচ্ছা। তো এগুলা, তারপর হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত যে অধ্যায়টা আছে, যেমন হচ্ছে এই যে tan 45 ডিগ্রির মান কত, sin 90 ডিগ্রির মান কত, sin 30 ডিগ্রির মান কত, এই যে একটা চার্ট ছিল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় বা কোন ত্রিকোণমিতিক অনুপাতের মানটা কোন মানটা কত, এটা তোমাদের একটা সাধারণ মধ্যে একটা চার্ট ছিল। তো ওই চার্টটা শেখা থাকতে হবে। তো ওই চার্ট থেকে যে কোনো একটা অংশের মান আসতে পারে, যেমন কত পরীক্ষায় আসছিল tan 45 ডিগ্রির মান। ঠিক আছে, এরকম এই যে 19 নাম্বার কোশ্চেন, যেটা আর কি একটা সেটে 19 নাম্বার কোশ্চেন ছিল ম্যাথের, যেটা আর কি আমাদের ছিল সাইন এ, অর্থাৎ আমাদের যে এই যে আর কি ওই এখানে হচ্ছে সাইন এ, অর্থাৎ সাইনের যে আমাদের কি লম্ব বাই অতিভুজ, সাইন থিটা ইজ ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ, এরকম আমরা পড়ছি না, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তো এরকম আমাদের যে আরো যে ইয়েগুলো ছিল, অনুপাতগুলো ছিল সাইন কস। ঠিক আছে, আমরা একটা এরকম একটা হচ্ছে ছন্দই পড়ছিলাম যে সাধু ললিত অম্বলি কলিকাতা আসিয়া টাকা লইয়া ভাগ পেল, এরকম একটা জিনিস পড়ছিলাম। তো আচ্ছা, তো ওইদিকে আলোচনায় যাচ্ছে না, এগুলো আমরা হচ্ছে আলাদাভাবে যখন ক্লাস নিব তখন আলোচনায় আসবো। তো এই জিনিসগুলো তোমরা শিখবা, যেখানে হচ্ছে আর কি আমাদের যে ওই লম্ব ত্রিভুজ এবং হচ্ছে আমাদের অর্থাৎ একটা ত্রিভুজের ভিত্তিতে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে, এই অনুপাতের ত্রিভুজের ভিত্তিতে ত্রিভুজের বাহুগুলো দ্বারা এদের যে মানটা বা যে অনুপাতটা সেটা কিরকম হয়, এই অংশ থেকে আমাদের সাইনের ইয়েটা আসছিল। ঠিক আছে, তো সেটা আমাদের এবার কজ আসতে পারে বা আমাদের অন্য কোনো অনুপাত দিয়ে আসতে পারে, অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাতের বিষয় আসতে পারে, তাই না? তো এটা একটা ইম্পর্টেন্ট। দেখো এই যে লগ, সূচক লগারিদম থেকে আবার আরেকটা প্রশ্ন, log 5 ভিত্তিক লগ। ঠিক আছে, তো লগ এবং হচ্ছে ভিত্তি যদি একই থাকে তাহলে এটা এক হয়, এটা হচ্ছে সাধারণ একটা সিদ্ধান্ত। যে আমরা বললাম যে আমরা এটা সিদ্ধান্ত হচ্ছে লগ এ ভিত্তিক লগ যদি এ হয় তাহলে এর মান হচ্ছে কত 1, এরকম। তাহলে দেখো যে এ
এবং হচ্ছে এ, তো এরকম 5 এন্ড হচ্ছে 5, তো এখানে মান হচ্ছে 1। তো এইরকম সিদ্ধান্ত যেগুলো আছে এগুলো আমাদেরকে এগুলো যদি শিখা থাকে তাহলে এই জিনিসগুলো আমরা এক নজরে এক দেখাতে অ্যান্সার করতে পারবো। এগুলো ইম্পর্টেন্ট, এই জন্য আমি বলছিলাম যে সূচক লগারিদম কিন্তু ইম্পর্টেন্ট। এই যে দেখো সূচক লগারিদম কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই যে শূন্যঘাত, অর্থাৎ আমরা যদি যে কোনো একটা যদি সংখ্যার উপর মানে যে জিরো ব্যতীত যে কোনো সংখ্যার উপর যদি আমরা কি করি পাওয়ার যদি জিরো বসাই, তাহলে সেটার মান হবে কি 1, ঠিক আছে। তো এই প্রশ্নটা ছিল এরকম, তাহলে এটা আমাদের সূচক এর একটা নিয়ম, ঠিক আছে। তারপর দেখো এখানে দশমিকের গুণ যে বিষয়টা আছে, তো দশমিকের গুণ দিয়ে আমাদের একটা প্রশ্ন ছিল এরকম, তো যেটার অ্যান্সার আসলে এরকম। তারপর হচ্ছে ফাংশন, তোমাদের যে টপিক অধ্যায়টা আছে বা তোমাদের যে টপিকটা আছে গণিতের, সাধারণ গণিতের, তো সেই ফাংশন থেকে একটা প্রশ্ন ছিল এখানে। ওই যে f(-1) এর যে ভ্যালুটা, এরকম একটা প্রশ্ন ছিল আর কি। তো এখানে যেটার অ্যান্সার 3 ছিল আর কি। তো এখানে তাহলে আমরা কি বুঝতে পারলাম, এখানে গুরুত্বটা কি দেখো তো। এখানে গণিতের পরিধিটা যদিও অনেক বড়, তারপরেও খেয়াল রাখতে হবে, যেমন এখানে যদি এই প্রশ্নগুলো যদি খেয়াল করো তাহলে দেখবা হচ্ছে ত্রিকোণমিতি এবং সূচক লগারিদম থেকে হচ্ছে বেসিক যে সূত্র বা মান, এই জিনিসগুলা হচ্ছে থেকে আমাদের প্রশ্ন হয়েছে। যেমন এখানে খেয়াল করো, এই যে আমাদের সূচক, অর্থাৎ ওই যে a⁻0 = 1, এই টাইপে আমরা পড়ছি না, যেটা সূচক লগারিদমের একটা সাধারণ একটা সিদ্ধান্ত বা হচ্ছে মান, হ্যাঁ, বা সূত্র এরকম বলা যেতে পারে। এই যে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান কত, tan 45 ডিগ্রি = 1, এটাও একটা সাধারণ মান, ওই যে ছকের মধ্যেই আছে, ঠিক আছে। তারপর এই যে সাইন এর যে আমাদের ওই একটা সমকোণী ত্রিভুজের ভিত্তিতে যে যেটা sin থিটা = লম্ব বাই অতিভুজ, এটা সরাসরি আসছে। আবার এই যে দেখো লগ 5 ভিত্তিক লগ, অর্থাৎ লগ এ ভিত্তিক লগ এ, মানে এ ভিত্তিক লগ a = 1, এটা আমাদের আসছে। তাহলে সূচক লগারিদম থেকে কিন্তু এই জিনিসগুলা আমাদের কি কমন। তো এই ক্ষেত্রে আমাদের সূচক লগারিদম এবং হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ হবে। কেমন, এই জিনিসগুলো হচ্ছে খেয়াল রাখবা, এবং হচ্ছে ম্যাথটা প্রিপারেশন নেওয়ার সময় বা ম্যাথ পড়ার সময় তোমরা এই টপিকগুলা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা। ওকে, আচ্ছা। এরপর দেখো গণিতের যে আমাদের আরো 10টা টোটাল প্রশ্ন ছিল, অর্থাৎ আমরা হচ্ছে গণিত থেকে যে প্রশ্নগুলো পাইছিলাম তার অর্ধেক আলোচনা হয়েছে, আরো কিন্তু আছে এইখান থেকে। তাহলে আমরা দেখি আরো কিছু বিশেষ বিশেষ টপিক আমরা পাবো, যেমন সমীকরণ সহ, ঠিক আছে। আমাদের যে ওই সরল সহ সমীকরণ, ঠিক আছে, তারপর হচ্ছে ওই দুই ঘাত বিশিষ্ট সমীকরণে ওই এরকম যে অধ্যায়গুলো ছিল, তো এখান থেকে আমাদের দেখো সমীকরণ সহগ, এখান থেকে আমাদের ওই টপিক থেকে একটা প্রশ্ন ছিল, ঠিক আছে। তারপরে যে ভগ্নাংশের তুলনা করা হয়েছে, অর্থাৎ এরকম আমাদের একটা প্রশ্ন হয়েছে আর কি, ভগ্নাংশের তুলনা, ঠিক আছে। তো এরকম ভগ্নাংশ দেওয়া ছিল, ভগ্নাংশের তুলনা ভিত্তিক একটা প্রশ্ন ছিল, তো সরাসরি প্রশ্নটা আর কি যেটার অ্যান্সার, অর্থাৎ আমাদেরকে তাহলে ওই ভগ্নাংশের ব্যাপারটা বুঝতে হবে, ভগ্নাংশ কোনটা আসলে কিভাবে ছোট বড় এই শর্তগুলা কিভাবে হয়, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। তারপর সামান্তরিকের পরিসীমা, ঠিক আছে। হ্যাঁ, সামান্তরিকের আমাদের মানগুলো দেওয়া ছিল, যে ওই মান অনুযায়ী আমাদের ওই সামান্তরিকের পরিসীমার যে সূত্রটা, সেই সূত্র অনুযায়ী আমাদেরকে মান বের করতে হয়েছে। তাহলে আমাদের কিন্তু এটা আসলে ওই যে পরিমিতি যে অধ্যায়টা ছিল, মেবি আমাদের 16 নম্বর অধ্যায় সাধারণ গণিতের, তো ওইখান থেকে কিন্তু আমাদের প্রশ্নটা হয়েছে। তাহলে পরিমিতির যে ওই এরকম পরিসীমা, ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রগুলো থাকতে পারে বা সূত্রগুলো আছে, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। এই টাইপ থেকে প্রশ্ন আছে। তারপর ধারা থেকে আমাদের প্রশ্ন হচ্ছে, একটা ধারা দেওয়া ছিল, যে ধারা হচ্ছে একটা পদ নির্ণয় করতে বলছিল, সেই পদের মানটা ছিল এরকম 11। যেমন একটা ধারার দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ বা পঞ্চম পদ, যে কোনো পদ, তো এই পদ নির্ণয়ের যে সূত্রগুলা বা নিয়মগুলা, এগুলো আমাদেরকে জানা রাখতে হবে, ঠিক আছে। তারপর দ্বিঘাত সমীকরণ থেকে আমাদের প্রশ্ন হয়েছিল, ঠিক আছে। তো এখান থেকে আমাদের উৎপাদক বিশ্লেষণ টপিক থেকে আমাদের প্রশ্ন ছিল, যেটার উৎপাদক বিশ্লেষণ ছিল আর কি এরকম, যে প্রশ্নটা ছিল সেটা। ওকে, তাহলে এখান থেকে কি দেখলাম, হচ্ছে সমীকরণ থেকে আমাদের প্রশ্ন হয়েছে, ভগ্নাংশ থেকে আমাদের প্রশ্ন হয়েছে, তারপর সামান্তরিকের প্রশ্ন অর্থাৎ পরিমিতি থেকে আমাদের প্রশ্ন হয়েছে, ধারা থেকে প্রশ্ন হয়েছে, দ্বিঘাত সমীকরণ থেকে হয়েছে, উৎপাদক বিশ্লেষণ থেকে হয়েছে। এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা টপিক পড়ে গেছে, কিন্তু এখানে প্রত্যেকটা টপিক থেকে একটা একটা এরকম। কিন্তু এর আগে যা দেখলাম সেখান থেকে কিন্তু আসলে আমাদের সূচক লগারিদম থেকে বেশি আসছে, তাহলে সূচক লগারিদমটা বেশি গুরুত্ব দিতে হবে, যেহেতু ওই জায়গা থেকে আমাদের 2টা বা 3টা প্রশ্ন আসার সম্ভাবনা, তাহলে ওইটাকে আমরা আগে পড়বো। তারপর ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমাদের 2টা 3টা প্রশ্ন আসতেছে, এমসিকিউ রিপিট হচ্ছে, তাহলে ওই টপিকগুলো আমরা আগে পড়বো, যেহেতু এখান থেকে আমাদের প্রশ্ন বেশি হবে, ঠিক আছে, এই অনুযায়ী আর কি। তারপর দেখো ত্রিভুজের, এখানে আমাদের ত্রিভুজের কোণের 3 কোণের সমষ্টি, এই টাইপের প্রশ্ন, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে আর কি একটা স্থানীয় মান দিয়ে প্রশ্ন আসছিল। তারপর এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে আমাদের বলা হয়েছিল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে সবচেয়ে বড় কোণ, এরকম একটা প্রশ্ন ছিল আমাদের ত্রিভুজ বিষয়ক। তারপর হচ্ছে মৌলিক সংখ্যা কয়টা,
ঠিক মানে মৌলিক সংখ্যা, অর্থাৎ কিছু সংখ্যা দেওয়া ছিল বা একটা সংখ্যার রেঞ্জ দেওয়া ছিল, তো এই এত থেকে এত পর্যন্ত টোটাল কয়টা মৌলিক সংখ্যা আছে এরকম। তো এই টাইপের তোমাদের প্রশ্ন হবে। ধরো বলো তোমাকে 1 থেকে 19 পর্যন্ত বা 1 থেকে 20 পর্যন্ত এখানে টোটাল কয়টা মৌলিক সংখ্যা রয়েছে, তো এটা তোমাকে হিসাব করে বের করতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে এমসিকিউটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে, সঠিক অ্যান্সারটা বাছাই করে নিতে হবে। এই বিষয়গুলো হচ্ছে তোমাদেরকে জানা থাকতে হবে। তাহলে এই ক্ষেত্রে তোমাকে মৌলিক সংখ্যাটা চিনতে হবে। তো এই বিষয়গুলো হচ্ছে তোমরা পড়বা। আবার দেখো এই যে সূচকের ভাগ, ঠিক আছে, সূচকের ভাগ থেকে তোমাদের প্রশ্ন হয়েছে। দেখো মানে ওই যে পাওয়ারের ভাগ কিভাবে করা লাগে, তো এই অনুযায়ী কিন্তু তোমাদের আর কি প্রশ্ন হয়। তো এই জিনিসগুলো পড়বা, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে দেখো সূচক এটাও কিন্তু আসলে সূচক লগারিদমের যে অধ্যায়টা সেটা। তাহলে দেখো সূচক লগারিদমটা কতটা গুরুত্বপূর্ণ। দেখো আমরা যদি একটু খেয়াল করি, জ্যামিতি থেকে আমাদের প্রশ্ন হয়েছে অনেক, যেমন এই যে সামান্তরিকের পরিসীমা, ঠিক আছে, এটা জ্যামিতির মধ্যেই পড়ে, তাই না? সামান্তরিক, তো সামান্তরিকের পরিসীমা নির্ণয় মানে কাইন্ড অফ জ্যামিতির মধ্যে পড়ে, যদিও এটা সরাসরি পরিমিতি, তো এটা জ্যামিতির অংশই আমরা বলতে পারি। তারপর জ্যামিতি থেকে আরো কি আছে, যে দেখো এই যে দেখো ত্রিভুজের কোণ, ত্রিভুজের মানে হচ্ছে তিন কোণের সমষ্টি যেটা আর কি, তারপর সমবাহু ত্রিভুজ। তো এখান থেকে দেখো জ্যামিতি থেকে কিন্তু আমাদের একাধিক প্রশ্ন আমরা পাইছি। তাহলে জ্যামিতির বেসিক সূত্র যেগুলো আছে সেগুলো আমাদেরকে জানা থাকতে হবে। তারপর সমীকরণের সমাধান আমাদেরকে শিখতে হবে, অর্থাৎ কিভাবে একটা বেসিক সমীকরণ ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে, ডান পক্ষ বাম পক্ষ কিভাবে নিতে হয়, কিভাবে মিডিল টার্ম করতে হয়, ঠিক আছে। তো এই বিষয়গুলো আমাদেরকে বা এই ধরনের বেসিক নলেজ কিন্তু আমাদেরকে অবশ্যই থাকতে হবে। অর্থাৎ আমরা এসএসসি পরীক্ষা দিছি মানে যে আমরা ওই যে ম্যাথ করার নিয়ম ভুলে যাব তাহলে কিন্তু হবে না। তো আমাদের কি করতে হবে, এগুলা এর উপর রাখতে হবে, আর কি প্র্যাকটিসের উপর রাখতে হবে। ওকে, আচ্ছা, তো এই ব্যাপারটাই আর কি তোমাদেরকে বললাম। তো অবশ্যই তো আমাদেরকে হিসাব নিকাশের ব্যাপারটা তো জানাই থাকতে হবে, যে কিভাবে আসলে একটা ইকুয়েশন হিসাব করা হয়, ঠিক আছে, ডান পক্ষতে কিভাবে নিবা, বাম পক্ষতে কিভাবে নিবা, ঠিক আছে, আর গুণন কিভাবে করবা, ঠিক আছে। তারপর হচ্ছে ওই ধরো হচ্ছে তোমাদের যে আর কি মিডিল টার্ম কিভাবে করবা, বিশেষ করে এই যে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট একটা প্রয়োজনীয় একটা জিনিস, ঠিক আছে। এই তো এইগুলো ছিল গণিতের ক্ষেত্রে, ঠিক আছে। তো গণিতের ব্যাপারটা আমরা দেখলাম। এরপর আমরা একটু হচ্ছে যে বিজ্ঞানের পদার্থ বিজ্ঞান অংশ এবং হচ্ছে রসায়ন বিজ্ঞান অংশ আমরা আলোচনা করবো। তো প্রথমত আমরা হচ্ছে পদার্থ বিজ্ঞান অংশটা দেখি। তো পদার্থ বিজ্ঞানের যে 10টা এমসিকিউ ছিল, সেটা পদার্থ বিজ্ঞানের কোন কোন অধ্যায় থেকে বা কোন কোন টপিক থেকে আর কি এসেছিল এবং গুরুত্বপূর্ণ ছিল কোন কোন টপিকটা। তো দেখো বিষয়ভিত্তিক বিশ্লেষণের ক্ষেত্রে যদি আমরা পদার্থ বিজ্ঞানের কথায় আসি, তাহলে পদার্থ বিজ্ঞানের প্রথম যে প্রশ্ন ছিল সেটা ছিল স্ফুটনাঙ্ক বিষয়, ঠিক আছে। বলা হয়েছিল যে পানির স্ফুটনাঙ্ক কত, মানে কত তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়, বাষ্পে পরিণত হওয়া শুরু করে। তো স্ফুটনাঙ্ক জাতীয় প্রশ্ন যেটা ছিল আমাদের যে পদার্থ বিজ্ঞানের যে আমাদের যে তাপের, বস্তুর উপর তাপের প্রভাব, এরকম একটা টপিক ছিল। তো এখানে যেখানে হচ্ছে আমরা ওই তাপমাত্রার যে বিভিন্ন স্কেল ছিল, এদের মধ্যে যে আমরা ওই সম্পর্ক নির্ণয়ের সূত্র শিখছিলাম, এটা মনে আছে না? তো ওইখান থেকে ওই টপিক বা ওই অধ্যায় থেকে কিন্তু এই প্রশ্নটা আর কি আমরা ধরতে পারি, বা ওই জাতীয় প্রশ্ন, ঠিক আছে। তারপর প্রশ্ন ছিল হচ্ছে পারমাণবিক জ্বালানি, ঠিক আছে। তো ইউরেনিয়াম পারমাণবিক জ্বালানি, যেটা আমরা রসায়নের প্রশ্ন বলতে পারি, যেহেতু ইউরেনিয়াম একটা পরমাণু, এবং পরমাণু বিষয়ক আলোচনাগুলো সাধারণত হচ্ছে আমাদের যে রসায়ন বিজ্ঞানটা বা রসায়ন যে সাবজেক্ট আছে তার মধ্যে হয়। তারপরে আমাদের যে পদার্থ বিজ্ঞান সাবজেক্ট আছে, এটার যে সর্বশেষ অধ্যায়গুলো আছে আমাদের জীবন রসায়ন, চিকিৎসা ক্ষেত্রে রসায়ন, এই ক্ষেত্রে আমরা কিন্তু ইউরেনিয়ামের যে ইউরেনিয়াম হচ্ছে 235 মেবি, তো এটা হচ্ছে আমরা দেখছিলাম, ঠিক আছে। এটা তেজস্ক্রিয় একটা মৌল, ঠিক আছে। তো পদার্থ বিজ্ঞানের মধ্যেও কিন্তু এটা আছে। ওকে, তারপর হচ্ছে এই যে আমাদের যে কাজ ক্ষমতা শক্তি যে অধ্যায়টা ছিল, এরকম একটা অধ্যায় ছিল যেখানে হচ্ছে কাজের একক জুল, এরকম আরো বিভিন্ন ক্ষমতার একক ওয়াট, তো এরকম বিভিন্ন আমরা কিন্তু পড়াশোনা করছিলাম। তো এগুলা কিন্তু এই এককগুলা এবং হচ্ছে এককের যে মাত্রা, ঠিক আছে, এই মাত্রাগুলা আমাদের কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদেরকে শিখতে হবে। তারপর শব্দের বেগ যে অধ্যায়টা, শব্দ তরঙ্গ যে অধ্যায়টা ছিল, মানে তরঙ্গ দৈর্ঘ্য বা শব্দ তরঙ্গ, এরকম একটা অধ্যায় ছিল, ঠিক আছে। সাউন্ড অ্যান্ড ওয়েভস, শব্দ তরঙ্গ, মেবি 7ম অধ্যায়, ঠিক আছে। যাই হোক, অধ্যায়ের নামটা হচ্ছে শব্দ ও তরঙ্গ বা তরঙ্গ ও শব্দ। তো ওই অধ্যায় থেকে প্রশ্ন আসছিল যে শব্দের বেগ, মানে কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি, এটা প্রশ্ন ছিল। তো এই প্রশ্ন না হয় এরকম প্রশ্ন হইতে পারে যে আর কি হচ্ছে মানে অন্য ওই অধ্যায় থেকে অন্য কোনো, বা এই প্রশ্ন ছাড়া অন্য কোনো প্রশ্ন বা অন্য কোনো টপিকের প্রশ্ন, ঠিক আছে। তো এই জিনিসটা তাহলে আমাদের ওই অধ্যায়টাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে চুম্বকের মেরু, অর্থাৎ আমাদের যে ওই যে চুম্বক তড়িৎ চুম্বক বল বা এই জাতীয় যে অধ্যায়টা ছিল, তো সেই অধ্যায় থেকে কিন্তু আমাদের 2টা এমসিকিউ আসছিল, ঠিক আছে।
সরি, এখানে প্রশ্ন ছিল চুম্বকের মেরু কয়টা, ঠিক আছে, চুম্বকের মেরু কয়টা, দুইটা। তো অ্যান্সারটা ছিল দুইটা, ওই যে আমরা নর্থ পোল আর সাউথ পোল, ঠিক আছে, উত্তর মেরু আর দক্ষিণ মেরু, এই টাইপের প্রশ্ন, ঠিক আছে। তারপর দেখো পরিবাহী বিষয়ক একটা প্রশ্ন তোমাদের আসছিল। তো এখানে আসলে কোন পদার্থ, মানে যে পদার্থগুলা কোন ধরনের পদার্থগুলা খুব সহজে বিদ্যুৎ পরিবহন করতে পারে, প্রশ্নটা এরকম ছিল। এবং সেখান থেকে উত্তর ছিল ওই ধরনের পদার্থগুলোকে কি বলা হয়, পরিবাহী বলা হয়, এরকম, ঠিক আছে। তো এবার হইতে পারে যে যে পদার্থগুলা হচ্ছে ওই বিদ্যুৎ পরিবহন করে না, বা বিদ্যুৎ পরিবহন করে কিন্তু খুব কম, তো এই ধরনের প্রশ্ন হতে পারে না। তো এই জিনিসগুলো তোমাদেরকে শিখতে হবে। তাহলে এই অধ্যায় বা এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে বিশেষ করে। ওকে, তারপর হচ্ছে ওই যে আবার আমাদের যে গতি অধ্যায়টা আছে, ঠিক আছে, তো ওই যে গতি অধ্যায় থেকে যে ত্বরণের একক, ঠিক আছে, তারপর আমাদের যে আবার ধরো হচ্ছে বেগের একক, বা হচ্ছে ধরো আমাদের অন্য আরো যে যে ইয়েগুলো আছে, ওই প্যারামিটার গুলো আছে, সেগুলোর একক, যেমন এখান থেকে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম কাজের একক, ঠিক আছে, ক্ষমতার একক, ঠিক আছে। তো এগুলা, তো এই জিনিসগুলা, এককগুলা এবং হচ্ছে এককের মাত্রাগুলো আমাদেরকে জানা থাকতে হবে, ঠিক আছে। তারপর এখানে একটা প্রশ্ন ছিল ল্যান্স অধ্যায় থেকে, স্পষ্ট দৃষ্টি, অর্থাৎ একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে একটি বস্তু সঠিকভাবে দেখার জন্য, সঠিকভাবে দৃষ্টি গোচর হওয়ার জন্য ওই বস্তুটা তার দৃষ্টি থেকে কমপক্ষে কতটুকু দূরে থাকতে হয়। তো যেটা ছিল হচ্ছে 25 সেন্টিমিটার। তো এটা প্রশ্ন ছিল আমাদের আর কি লেন্স থেকে। তো এরকম এই জিনিসগুলো। তারপর হচ্ছে ব্যারোমিটার হচ্ছে কোন ধরনের যন্ত্র, ঠিক আছে, বা বায়ুর চাপ পরিমাপের যে যন্ত্রটা ছিল সেটা ব্যারোমিটার, এই টাইপের প্রশ্ন আমাদের ছিল। তারপর হচ্ছে ধরো এটা না থেকে হচ্ছে বিদ্যুৎ পরিমাপের যন্ত্র, ভোল্ট পরিমাপের যন্ত্র, এইরকম প্রশ্ন আমাদের হতে পারে। এই জিনিসগুলো তোমাদেরকে শিখতে হবে। তারপর অভিকর্ষ, মহাকর্ষ, বল সম্পর্কিত প্রশ্ন আমাদেরকে হবে। তো এই ধরনের প্রশ্ন তোমাদেরকে গুরুত্ব দিয়ে শিখতে হবে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে, ঠিক আছে। তো রসায়নের ক্ষেত্রে আমরা হচ্ছে কোন জিনিসটার প্রতি গুরুত্ব দিব, বিশেষ করে গুরুত্ব দিব হচ্ছে আমরা, আচ্ছা, আমরা পদার্থের ক্ষেত্রে কোন জিনিসটা বেশি গুরুত্ব দিব, এই যে দেখো, যেমন হচ্ছে এককগুলা, যেমন কাজের একক, ত্বরণের একক, ঠিক আছে, এই ধরনের যে ইয়েগুলা, টপিক গুলা বা প্রশ্নগুলো আছে, এগুলার প্রায়োরিটি বেশি, ঠিক আছে, এগুলো তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। তারপর আবার পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে যে একক যে বিষয়টা আছে, যে কোনো ধরনের একটা পরিমাপক যন্ত্রের বা পরিমাপক একটা হচ্ছে প্যারামিটারের একক কি, ঠিক আছে। তো ওই একক জাতীয় প্রশ্নগুলো বা একক জাতীয় যে যে অংশগুলো আছে বা যে যে টপিকগুলো আছে, সেগুলোর একক এবং হচ্ছে মাত্রাগুলো তোমরা শিখবা, ঠিক আছে। এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু আমাদের ভর্তি পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। দেখো, আমরা কিন্তু দেখেই বুঝতেছি যে এখান থেকে কিন্তু একক থেকে দুইটা প্রশ্ন কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি, এই যে যেমন জুল, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই জাতীয় প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, তো এই যে এখানে যেটা আছে সেটা হচ্ছে কি রসায়ন, ঠিক আছে। তো রসায়ন থেকে যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে, এখানে যেমন এখানে হচ্ছে জৈব যৌগ থেকে প্রথম প্রশ্নটাই আমাদের আসছে, জৈব যৌগ অধ্যায় থেকে। অর্থাৎ এখানে জৈব যৌগের অনিবার্য, অর্থাৎ জৈব যৌগ গঠনের ক্ষেত্রে কোন পরমাণুটা, কোন মৌলটা অবশ্যই থাকতে হবে, কার্বন, হাইড্রোকার্বন। তো কার্বন ছাড়া গঠন সম্ভব না, কারণ হাইড্রোকার্বনের মূল উপাদান বা মূল পরমাণুটা হচ্ছে, মূল মৌলটা হচ্ছে কার্বন, ঠিক আছে, এটা। তারপর হচ্ছে এই যে অ্যাসিড ক্ষার সমতা বা অ্যাসিড ক্ষার যে অধ্যায়টা আছে, অ্যাসিড ক্ষার সমতা যে অধ্যায়টা আছে, ওই অধ্যায় থেকে আমরা হচ্ছে মানে একাধিক প্রশ্ন পাবো। ওই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা হচ্ছে 3-4টা প্রশ্ন, দেখো কয়টা প্রশ্ন আসছে, দেখো যে ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, ঠিক আছে। তারপর এই যে অ্যাসিডের ধর্ম নীল লিটমাস পেপারকে লাল করে, কিংবা হচ্ছে ক্ষারের ধর্ম লাল লিটমাসকে নীল করে, এরকম। তারপর হচ্ছে এই যে পিঁপড়ার অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ঠিক আছে, তো সালফিউরিক অ্যাসিড, তারপর হচ্ছে খাবার লবণের সংকেত। তো এগুলা বিভিন্ন অধ্যায় থেকে আসছে। তবে আমরা সামগ্রিকভাবে বলতে পারি যে এই জাতীয় অ্যাসিড ক্ষার জাতীয় যে প্রশ্নগুলো আছে, এগুলা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ এবং হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আমাদের যে 2026 সালে যে পরীক্ষাটা, সেখানে আসার সম্ভাবনা বেশি আছে, ঠিক আছে। তো এগুলা তোমরা গুরুত্ব দিবা, ওকে। আচ্ছা, এরপর দেখো এখানে হচ্ছে, এখানে যে লবণের সংকেত, অ্যাসিডের বিভিন্ন প্রকার অ্যাসিডের মানে অ্যাসিডের নাম সহ সংকেত তোমাদের শিখতে হবে। অর্থাৎ এই যে H2SO4, এটা যে সালফিউরিক অ্যাসিড, এই জিনিসগুলো তোমাদেরকে শিখতে হবে। কারণ প্রশ্ন হবে কোনটা সালফিউরিক অ্যাসিডের সংকেত, নিচের কোনটি সালফিউরিক অ্যাসিড, তো সংকেত দেওয়া থাকবে, তোমাদের সংকেত থেকে চিনে নিতে হবে, ঠিক আছে। খাবার লবণের সংকেত কি, সংকেত থাকবে, সংকেত দেখে তোমাদেরকে চিনে নিতে হবে। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এরপর আমরা কেমিস্ট্রিটাও দেখে ফেললাম। এরপর আছে ইংরেজি টপিকটা আছে, এটা আমাদের হচ্ছে লাস্ট টপিক। আর আমাদের 4টা বিষয় টপিক আছে, যেটা হচ্ছে সাধারণ জ্ঞানের অংশ, তাহলে আমাদের হচ্ছে শেষ। তো এখানে আমরা যা যা আলোচনা করলাম,
এইভাবে তুমি যদি প্রিপারেশন নিতে পারো বা এইভাবে যদি নিজেকে তৈরি করতে পারো, এই টপিকগুলা গুরুত্ব দিয়ে যদি শিখতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য ভর্তি পরীক্ষায় ভালো মার্ক পাওয়া কিন্তু খুব ইজি একটা ব্যাপার হয়ে যাবে, খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, দেখো তোমাদের ইংরেজি থেকে হচ্ছে কোন বিষয়গুলো গুরুত্ব দেবা, বিশেষ করে হচ্ছে গ্রামার পার্টটাকে গুরুত্ব দিবা, কারণ গ্রামার পার্ট ব্যতীত অন্য কোনো পার্ট ওই ফার্স্ট পার্ট থেকে সেরকম প্রশ্ন আসার কোনো নাই, টপিক নাই। দেখো এই যে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন হয়েছে, একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স দিয়েছিল, সেই সেন্টেন্সের একটা ওয়ার্ডকে আর কি বলা হয়েছিল যে ওটা আসলে কোন পার্টস অফ স্পিচ, তো যেটা অ্যাডজেক্টিভ ছিল। তারপর একটা সেন্টেন্স ছিল, যে সেন্টেন্সটাকে বলা হয়েছিল যে এই সেন্টেন্সটা কি জাতীয় সেন্টেন্স, যেটা ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক একটা বাক্য। তারপর আর্টিকেল ছিল একটা, ঠিক আছে, তো যেখানে একটা শূন্যস্থান দেওয়া ছিল, যে ওই যেটা ইউনিভার্সিটির আগে একটা শূন্যস্থান ছিল, তো ইউ যদি এর মতো উচ্চারণ হয় তাহলে হচ্ছে আর্টিকেল, এন হয় না এ হয়, তো এরকম আর্টিকেলের নিয়মগুলো তোমাকে জানা থাকতে হবে। তারপর প্রিপজিশন, ঠিক আছে, আবারও আর্টিকেল, তো আর্টিকেলটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রিপজিশন, আর্টিকেল, পার্টস অফ স্পিচ, তারপর হচ্ছে ওই সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ ওই ওই তোমাদের যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে, অর্থাৎ তোমাদের যে প্রশ্নবোধক বাক্য, সাধারণ বাক্য, আশ্চর্যমূলক বাক্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই জাতীয় বিষয়গুলো, ওকে, ইংরেজির ক্ষেত্রে। তারপর হচ্ছে এই যে দেখো আবারও প্রিপজিশন, ঠিক আছে, তারপর হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব, ঠিক আছে, ভার্বের যে নিয়ম সেটা। তারপর হচ্ছে কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ বাক্যের সঠিক গঠন, ঠিক আছে, তুমি যদি মানে ইংরেজি বাক্য দেওয়া থাকবে, ওই বাক্য কোনটা আসলে সঠিক ভাবে একটা বাক্য গঠন করছে, তো এটা তোমাকে চিনতে হবে। তাহলে তোমাকে এর জন্য কি শিখতে হবে, এর জন্য তোমাকে হচ্ছে ওই সেন্টেন্স স্ট্রাকচারটা তোমার ভালোভাবে জানা থাকতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার এখান থেকে দেখো এই যে এটা আবার হচ্ছে সুগার একটা ওয়ার্ড ছিল, যেটা বলা ছিল যে এখানে আনকাউন্টেবল নাউন কোনটা, সুগার, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, অর্থাৎ এটাও কিন্তু পার্টস অফ স্পিচের অংশ। ওকে, তারপর হচ্ছে এখানে বানান সম্পর্কিত একটা প্রশ্ন ছিল, একটা মানে একটা শব্দেরই বিভিন্ন ভুল বানান সহ একটা সঠিক বানান দেওয়া ছিল, যেখান থেকে তোমাকে সঠিক বানানটা বাছাই করতে ছিল, যেটা ছিল গ্রামার। তাহলে ইংরেজির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কি, ইংরেজির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে পার্টস অফ স্পিচ, প্রথমত পার্টস অফ স্পিচ, তারপর হচ্ছে আর্টিকেল, তারপর হচ্ছে প্রিপজিশন, এই তিনটা টপিক হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর তোমাকে জানা থাকতে হবে সেন্টেন্সের স্ট্রাকচার, যাতে তুমি আসলে বাক্যটা সঠিক কিনা, সঠিকভাবে গঠন হয়েছে কিনা এটা বুঝতে পারো, এবং সেন্টেন্স দেখো ওই সেন্টেন্সটা কি জাতীয় সেন্টেন্স, সেটা কি প্রশ্নবোধক বাক্য, নাকি বিবৃতিমূলক বাক্য, নাকি হচ্ছে আশ্চর্যবোধক বাক্য, নাকি অনুরোধসূচক বাক্য, এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে, এই জিনিসগুলো চিনতে হবে। তারপর হচ্ছে ওই বানানের ভোকাবুলারি বা বানান, এই জিনিসগুলো হচ্ছে তোমার একটু হচ্ছে পারদর্শী হতে হবে। তো এই জিনিসগুলো থেকে তোমাদের প্রশ্ন হবে। দেখো এখান থেকে তাহলে তোমরা কি পড়বা, আর্টিকেল, প্রিপজিশন, রাইট ফর্মস অফ ভার্ব, এই জিনিসগুলো হচ্ছে তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে বেশি কিছু পড়ার দরকার নাই, আর্টিকেল, প্রিপজিশন, এই যে বিষয়টা আছে, রাইট ফর্মস অফ ভার্ব, এই তিনটা টপিকের বেসিক যে নিয়মগুলো, এই নিয়মগুলো তোমরা শিখো, তাহলে ইংরেজি থেকে তোমরা হচ্ছে ওই 10-এর মধ্যে কমপক্ষে 7-8টা এমসিকিউ হচ্ছে এমনিতে কমন আসবে। আর বাকিগুলো তোমরা একটু হচ্ছে এইগুলা শেষ করে, অর্থাৎ আগে বেশি মার্ক পাওয়ার যে টপিক গুলো আছে, বেশি মার্ক পাওয়ার সম্ভাবনা যে টপিক গুলোতে, সেই টপিক গুলো তোমাকে আগে পড়তে হবে, তারপর অন্যান্য টপিক গুলো তোমরা হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে পড়বা, তোমাদের সময় আছে, তাই না? ওকে, তো এই জিনিসগুলো আশা করি তোমরা একটু হচ্ছে ফলো করবা, এবং এই জিনিসগুলো ফলো করলে তোমরা হচ্ছে কি তোমাদের যে আর কি ভালো করার যে একটা সুযোগ, অর্থাৎ ভর্তি পরীক্ষায় ভালো একটা মার্ক পাওয়ার যে বিষয় বা মার্ক পাওয়ার যে একটা চেষ্টা, তোমরা এই বিষয়গুলা প্রিপারেশনের মাধ্যমে সেই চেষ্টাটা বা সেই যে আকাঙ্ক্ষাটা অর্জন করতে পারবা। ঠিক আছে, তো আমরা আজকের এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল, তো আমরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখি। তো অবশ্যই যে 2025 সালের যে প্রশ্ন অনুযায়ী যে বিশ্লেষণটা করলাম, তো অবশ্যই তোমাদের 2025 সালের প্রশ্নটা দেখার দরকার আছে, তাই না? তো 2025 সালের প্রশ্নটা দেখার জন্য আমাদের যে কমেন্ট সেকশনটা আছে কিংবা ডেসক্রিপশন বক্সটা আছে, সেখানে একটু চেক করো, একটা লিঙ্ক তোমরা পাবা, সেখানে গেলে সমাধান সহ ব্যাখ্যা সহ তোমাদের যে ওই 25 সালের প্রশ্নটা দেওয়া আছে, খুব সুন্দরভাবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তারপর তোমাদের যে এই যে সিলেবাসের বিশ্লেষণগুলো করলাম, এই বিশ্লেষণমূলক যে ব্লগ পোস্ট বা যে লিঙ্কটা, সেটাও তোমরা পাবা। তারপর হচ্ছে তোমাদের জন্য একটা গ্রুপ খোলা হয়েছে বিশেষ করে, যেখানে হচ্ছে তোমাদের বিভিন্ন রকমের নিউজের জন্য এই গ্রুপটাতে হচ্ছে বিভিন্ন রকমের সহযোগিতা, অর্থাৎ ভর্তি বিষয়ে কোনো তথ্য বা নিউজ বা কোনো আপডেট বোর্ড থেকে আসে, কিংবা কোন কোন বিষয়ে বা কোন কোন জিনিসগুলোকে তোমরা গুরুত্ব সহকারে হচ্ছে পড়াশোনা করলে বা কিভাবে পড়াশোনা করলে তোমাদের প্রিপারেশনটা ভালো হবে, তো এই জাতীয় বিভিন্ন রকমের পরামর্শ তোমরা সেখানে পাবা। এবং হচ্ছে আর কি এই গ্রুপটাতে তুমি নিজেও তোমার যে আগ্রহ বা তোমার যে
যে বিষয়ে জানার ইচ্ছা আছে সেই জিনিসগুলা সম্পর্কে তুমি বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছ থেকে জেনে নিতে পারবা। তো গ্রুপের লিঙ্কটা আমাদের কমেন্ট সেকশনে, পিন কমেন্টে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে চেক করে পেয়ে যাবে। তো ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়ে যাও এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এই ইউটিউবে তো আমরা বিভিন্ন রকমের এরকম আপডেটেড ভিডিও তো দিবই। তো সেই সাথে আমাদের ফেসবুক পেজটা তোমরা একটু ফলো দিয়ে রাখো, যেখানে আমরা তোমাদের বিভিন্ন সময় ফ্রি লাইভ ক্লাস যেগুলো হয় সেগুলো আমরা নিয়ে থাকি। আর আমাদের কোর্সের সম্পর্কে জানতে হইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাইতেছো, তো সেটা কমেন্ট সেকশনে দেওয়া থাকবে কিংবা ডেসক্রিপশন বক্সে পাবা, সেখানে আমাদের সাথে SMS করতে পারো অথবা সরাসরি কল করে আমাদের কোর্স সম্পর্কে জেনে নিতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো স্পেশাল এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।